জীবন জুড়ে কোনো ধরনের শান্তি নেই। এত কাজ করতে করতেই মরে যাচ্ছি, এত কাজ করা যায় নাকি একা? তুমি একা কাজ করো নাকি? আমিও তো তোমার সাথে কাজ করি, সব কাজে আমি তোমাকে সাহায্য করি। বাড়ির যত কাজ আছে আমি একাই করি তো। মাঠে গিয়ে তো কাজ করা লাগে না, বুঝবে কি? বাড়ির কাজ খুব সামান্য, যে কেউ করতে পারে। আমি যতই কাজ করি না কেন তোমার চোখে তো কিছুই পড়ে না। আমার মুখে মুখে তর্ক করো না তো। এই মুখে মুখে তর্ক করা আমার একদমই পছন্দ না, সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। এর আগেও আমি অনেকবার তোমাকে বলেছি, এখন আবারও তুমি সেই মুখে মুখে তর্ক শুরু করেছ। আমি কি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না? কথা বললেই বলো মুখে মুখে তর্ক করছি। কোনো কথা বলবার দরকার নেই, যাও আমার জন্য খাবার আনো। খাবার এখনো তৈরি হয়নি, আমি তো তোমার এখানেই দাঁড়িয়ে। ইচ্ছে করছে তোমাকে মারি নাকি? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, খাবার তৈরি করো, না হলে মেয়েরে একদম খাবার বানানো শিখিয়ে দেবো যত সব। কি খবর কাবেরী? কেমন আছো তুমি? আজকাল তো আর বাড়ির দিকে যাচ্ছ না। আমি যে সময় করে তোমার এখানে আসবো তাও তো আসতে পারছি না। আমাদের মতো মানুষ তো আর ভালো থাকতে পারে না। ভালো থাকার কপাল নিয়ে পৃথিবীতে আসতে পারিনি, সেই জন্যই দুঃখই সবসময় সঙ্গী। এমন করে বলছো কেন? কিছু হয়েছে নাকি আবার? হয় না কখন, সব সময় তো হয়ে আসছে। কপালে যা আছে তাই তো হবে। তোমার আর আমার কপাল বুঝি একই রকম? দুজনের কপালেই শান্তি নেই। শুধু আমাদের দুজনের নয়, এই গ্রামে যত বউরা আছে কারোরই কপালে কোনো শান্তি নেই। সবারই খবরাখবর তো কানে আসে। তোমার কি হয়েছে সেটা বলো। এমন স্বামীর ঘর করছি যে মানুষটা আমাকে মানুষ বলে গণ্য করে না। আমার কোনো কথার দাম নেই, উঠতে বসতে কথা শোনায়। পান থেকে চুন খসলে ধরে প্রচন্ড মারে। মার খেয়ে শরীরের সব জায়গায় কালো দাগ হয়ে গেছে। তোমাকে তো এর আগেও দেখিয়েছি কয়েকবার। হ্যাঁ, আমাকে দেখে আর লাভ হবে কি? আমারও তো একই দশা। ঘরে তো টু শব্দ করতে পারি না, কিছু বললেই ধরে মারে। আমাদের কপালে মার ছাড়া কি আর কিছু নেই? দুটো দুঃখের কথা তোমার সাথে বলি, তাও এখন বাড়ি থেকে বের হতে পারি না। প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি করেন উনি। তুমি তাড়াতাড়ি হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করো, এরপর আমি করব। সমস্যা নেই, তুমি আমার পাশে এ পাশটা এসে করো। কি গো রতনদা, কি খবর তোমার? ফসল তো এবার ভালোই হয়েছে। এই ধান বিক্রি করেই তো ভালো পয়সা পাবে। তো পয়সা দিয়ে কি করতে যাচ্ছ? আমার একার ফসল ভালো হয়েছে নাকি? আরে তোমারও তো ফসল খুবই ভালো হয়েছে, তুমি কি করবে সেটা বলো। কি আর করব, কোনো কাজ তো নেই। ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে তোমাদের সাথে জুয়া খেলবো, সেটাই ভেবেছি। গত বছর জুয়া খেলে তোমাদের সাথে অনেক টাকা হেরেছি। এবার ফসল বিক্রি করে সেই টাকা তুলতে হবে না নাকি? তাহলে তো তোমার চিন্তা ভাবনা ভালোই আছে। নিজে কি করব সেটা নিয়ে ভাবছি। বাড়িতে বউ একটা আছে, কোনো কাজে হাত দেয় না। সকল কাজ আমার একাই করতে হয়। ঠিক মতো দুটো রেঁধে খাওয়াবে, তাতেও তার গরমিল। মাঝে মধ্যে মন চাই একদম মেরেই ফেলি। আরে না না, একদম মেরে ফেলতে যেও না, তখন কিন্তু পুলিশের হাতে বন্দি হবে। মাঝে মধ্যে দুখা দেবে, তাতেই ঠিক হয়ে যাবে। কথা না শুনলে ভাত দেবে না। বউয়ের সাথে বেশি পিরিত জমাবে না। এদের সব সময় শাসনের মধ্যে রাখতে হবে। শাসন ছাড়া এরা একদম মাথায় উঠে বসে থাকে। আমি তো মাঝে মধ্যে শাসন করি, আমার ভয়ে কিছুই করতে পারে না। আরে শাসন তো আমিও করি, শাসন না করলে এদের ঠিক রাখা যায় নাকি? সব সময় শাসনের মধ্যে রাখি, এত মারি তাও তাতে লাজ হয় না। এই মনে হচ্ছে এদের শরীরে গন্ডারের চামড়া, মার খেয়ে কোনো পরিবর্তন হয় না। আমিও যেমনটা বলছি তেমন করবে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কি গো, কোথায় গিয়েছিলে তুমি? এত দেরি করে বাসায় ফিরছো যে? নিশ্চয়ই আবার জুয়ো খেলেছো, তাই না? তোমাকে কত করে বলেছি জুয়োটুও খেলো না। তুমি তো আমার কোনো ধরনের কথাই শুনছো না। কষ্টের পয়সাগুলো তুমি যদি এইভাবে উড়িয়ে দাও জুয়া খেলে, তাহলে সংসারের আয় উন্নতি কিভাবে হবে বলো তো? কোথায় আমি টাকা খরচ করব না করব সেটা কি তোর কাছ থেকে জানতে হবে নাকি? তোকে কত করে বলেছি আমি কি করি না করি সেসব নিয়ে প্রশ্ন তুলবি না। তুই এখনো এখানে বসে আছিস কেন? তোকে না বলেছি আমার জন্য বসে থাকতে হবে না, খেয়ে ঘুমিয়ে যাবি। রাতে আসি, তারপর তোর এই বকবকানি আমার আর ভালো লাগে না শুনতে। এই শুধু শুধু কানের কাছে পেঁচাল মারিস। তুমি তো আমার কোনো ধরনের কথাই শুনবে না। আমার একটা আবদার আছে, তাহলে সেটা পূরণ করো। আমি আর কিছুই বলবো না। তোর আবার কিসের আবদার? গ্রামে নতুন ধান উঠেছে, বিশাল বড় একটা মেলা হয়, সেই মেলায় আমি যেতে চাইছি। কিছু পয়সা দিও, আমি একটা শাড়ি কিনবো। আমি কোনো পয়সা দিতে পারবো না। বাড়ি টিরে কে না, ওসব বাদ দে। আমাকে পয়সা দিতে পারবে না কেন? তুমি তো জুয়া খেলে সব পয়সা উড়িয়ে ফেলবে। তুই আবারও আমার জুয়া নিয়ে কথা বলছিস? দাঁড়া, তোকে আমার মজা দেখাচ্ছি।
এই কি রাধিকা দি, তোমার কপালে এখানটা কি হয়েছে? কোথাও পড়ে গিয়েছিলে নাকি? হ্যাঁ, আমার কপালে কি হয়েছে সেটা তুই দেখে বুঝতে পারছিস না? ভাবছিস আমি পড়ে গেছি? এর আগেও তো কতবার আমার শরীরে এরকম দাগ দেখেছিস। কি বলছো তুমি রাধিকা দি? সুকান্তদা আবারও তোমাকে মেরেছে? কি হয়েছে? সুকান্তদা প্রতিদিন তোমাকে এমন ভাবে মারে কেন? তিনি কি মানুষ নাকি? দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছে। পুরুষ লোকেরা এত খারাপ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা তাদের সংসারের জন্য তাদের জন্য এত কিছু করি, তারপরও দেখো তারা আমাদের কোনোভাবেই মূল্যায়ন করে না। এর চেয়ে যদি অন্যের বাড়িতে কাজ করে খেতাম তাহলে হয়তো এর চেয়ে ভালো সম্মান পেতাম, অন্তত মার খেতে হতো না। পুরুষ লোক আসলেই খারাপ জাত, যারা কিনা নারীদের মান সম্মান ঠিকঠাক মতো দেয় না, উল্টে মারে। পুরুষ নামের কাপুরুষ সব। এখানে আবার গল্প বসিয়েছো? তোমাকে আমি বললাম মাঠে আমার জন্য খাবার নিয়ে যেতে। খাবার না নিয়ে তুমি এখানে বসে গল্প করছো। সুকান্তদার মতো আমিও যদি তোমাকে মারি তারপর তোমার শিক্ষা হবে। রাধিকা দিকেও দেখেও তো তোমার শিক্ষা হচ্ছে না, তাই না? বউকে মারা অবশ্যই ভালো কাজ নয় রতনদা, এসব কাজ করবেন কেন? কি বলছেন? ভালো কাজ খারাপ কাজ আপনার থেকে শিখতে হবে না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি ভালোই বুঝি, আপনার আমাকে বোঝাতে হবে না। আপনি যে এখানে এসে সুকান্তদার নামে নালিশ করছেন সেটা যদি আমি গিয়ে বলে দিই তখন কেমন লাগবে? সুকান্তদা এমনিতেই রাধিকা বৌদিকে মেরেছে, তুমি আবার কিছু বলতে যেও না। আমি এখনই খাবার নিয়ে আসছি, তুমি চলো। শহর থেকে তোমাদের গ্রাম এতটা দূরে সেটা আমি বুঝতেই পারিনি। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি, তোমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। শরীরটা বড়ই খারাপ লাগছে। এখানে তো কোনো ধরনের গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, কিসে করে যাবো শুনি? এটা হচ্ছে গ্রাম, তোমার শহর নয়। এখানে সহজে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। এত কষ্ট করে এখানে আসলাম, এখন বলছো এখানে গাড়ি ঘোড়া পাওয়া যায় না? তাহলে আমার বাড়ি পৌঁছাবো কি করে? এমনিতেই সন্ধ্যা হয়ে গেল, পরে তো রাত হয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমি আসবার আগেই গরুর গাড়ির জন্য খবর দিয়ে রেখেছি। হয়তো এখনো এখানটা এসে পৌঁছাতে পারিনি, কোনো কারণে তারা আসতে হয়তো একটু দেরি হচ্ছে। আমরা দুজনে এখানে আরো কিছু সময় বসি, তিনি যদি চলে আসেন তাহলে আমরা গরুর গাড়িতে করেই বাড়ি ফিরতে পারবো। গ্রামে এখনো গরুর গাড়ি চলে? আমি এর আগে কখনো গরুর গাড়ি চড়িনি। যাই হোক, এত কষ্ট তাহলে এক নিমেষেই শেষ হয়ে যাবে যখন গরুর গাড়িতে উঠবো। এটা ভাবতেই তো আমার ভালো লাগছে, সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। উফ উফ। গ্রামে যেমন অসুবিধে আছে তেমন কিছু সুবিধেও আছে। গ্রামে কিছুদিন থাকলে তুমি সবকিছুই আস্তে আস্তে আয়ত্তের মধ্যে করতে পারবে। চলো এখন আমরা ওখানে থেকে আরো কিছুক্ষণ বসি এবং বাদাম খাই। আরে আসুন আসুন, কালকে রাতে এসেছি, এখনো পর্যন্ত কেউ এখানটায় আসেনি। তাই তো মনে করেছি এই গ্রামের মানুষেরা কারো বাড়িতে হয়তো যায় না। আপনারা দুজন এসেছেন, আসেন আসেন, আপনাদের সাথে পরিচিত হই। তবে আমি আপনাদের কথা আগেই অমিতের কাছ থেকে অনেকবার শুনেছি, আপনাদের দেখিনি, এবার দেখে ভালো লাগলো। এই ছোট, অমিত যে বিয়ে করে ফেলেছে, বউ নিয়ে এসেছে, এটা ভালো লাগছে। আমরা তো ভেবেছিলাম অমিত বড় চাকরি করে হয়তো বা আর কোনোদিনও গ্রামেই আসবে না। হ্যাঁ, আমারও গ্রাম প্রচন্ড ভালো লাগে, সেই জন্য আমি আসতে চেয়েছি গ্রামে। আর আপনাদের অমিত এই গ্রামকে খুব ভালোবাসে, গ্রামের টানে তো সে এখানে আসতে চাইছে। অমিত খুব ভালো ছেলে, আমাদের কথা তো তুমি শুনেছো ওর মুখে। আমি হচ্ছি কাবেরী আর উনি হচ্ছেন রাধিকা দি। আমরা তোমাদের বাড়ির পাশেই থাকি, ধরে নাও প্রতিবেশী। আমি শুনেছি গ্রামের মানুষ নাকি অনেকটা চঞ্চল হয়। আপনারা এত চুপচাপ কেন? মুখে তো হাসি দেখছি না। হ্যাঁ, আমরা হচ্ছি মাটির মানুষ। এই গ্রামের বউদের চঞ্চলতা মাটির নিচে চাপা পড়ে যায়। তুমি ধরতে পারো এই গ্রাম বউদের দুঃখ কষ্টের গ্রাম। এই গ্রামটি আমাদের জন্য না, আমাদের মনের মধ্যে আলাদা গ্রাম আছে, মাটির নিচে বউদের গ্রাম, যেখানে আমাদের দুঃখ কষ্ট সবকিছু মাটির নিচে চাপা পড়ে থাকে। কি বলছো? আমি তো জানি গ্রামের মানুষ সহজ সরল হয়, আনন্দের সহিত তারা বসবাস করে, কিন্তু এখন তো তোমাদের মুখ থেকে আলাদা আলাদা কথা শুনছি দিদি। এখন তো শুধু আমাদের মুখ থেকে শুনছো, পরে নিজের চোখেও দেখতে পাবে। আমরা পুকুরে ঘাটে মাঝে মাঝে আড্ডা দিই, সেখানে যেও বাড়িতে যেতে হবে, দেরি হলে আবার সমস্যা হবে আমাদের। আরে সুকান্তদা, ও রতনদা যে, আরে এসো এসো, বসো, দুজনে চা খাও। কবে আসলি রে অমিত? তুই যে এসেছিস আমরা তো সেটা ভালোভাবে জানিও না। প্রতিবার আসলে তো আমাদের ওখানে দেখা করতে যাস, আমাদের সাথে কথা বলিস, এবার এসে তো আমাদের ওখানে যাসনি। গতকাল রাতে এসেছি, তোমাদের ওখানে যাওয়ার জন্য এখনো সময় পাইনি, ভেবেছি যাব। তোমরাই তো এখানে চলে আসলে, তোমাদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। শুনেছি নাকি তুই বিয়ে করেছিস, তা তোর বউ কোথায়? শহরে রেখে এসেছিস নাকি? আরে না না, শহরে রেখে আসিনি, আমার সাথে বাড়িতে নিয়ে এসেছি। রাতে এসেছি তো বিশ্রাম নিয়ে, সকালে বউকে নিয়ে গ্রামটা ঘুরে দেখলাম। তোমাদের ওখানে যাওয়া হয়নি, বউকে নিয়ে সময় করে তোমাদের ওখানে যাব। তোমরা তো আর আমার বাড়িতে আসতে পারো।
এটা তুই কি বলছিস? হ্যাঁ, বউকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছিস, বৌদির আবার গ্রাম দেখবার কি আছে? কেমন একটা হাস্যকর কথা না রতন? হ্যাঁ অমিত সবেমাত্র বিয়ে করেছে, এখনো কিছুই জানে না। বউকে বেশি আহ্লাদ দিলে যখন মাথায় উঠে নাচবে তখন বেটা বুঝতে পারবি। হ্যাঁ আরে শহর থেকে এসেছে, কখনো গ্রাম দেখেনি, সেই জন্য একটু গ্রামটা ঘুরিয়ে দেখালাম। এতে আবার নাচানাচির সাথে কি সম্পর্ক? হ্যাঁ, নতুন বিয়ে করেছিস তো, এজন্য কিছুই বুঝতে পারবি না। সময় হলে নিজেই সবটা বুঝতে পারবি। যাই হোক, আমরা তাহলে যাই রে। হ্যাঁ, পরে আবার তোর সাথে দেখা হবে। তোমার এত দেরি করে আসলে কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। আমাদের জীবন তোমার মতো এত সহজ সরল নয়। আমাদের অনেক কিছু জেনে মেপে এখানে আসতে হয়। চাইলেই তো আর এখানে আসতে পারি না তোমার মতো। আমি পারলে তোমরা পারবে না কেন দিদি? তুমি তো সবেমাত্র শহর থেকে এসেছো। গ্রামে কি হয় কিভাবে হয় কিছুই বুঝতে পারো না। গতকাল তোমাকে একটা কথা বলেছি, সেটা হয়তো তুমি বুঝতেই পারোনি, সেই জন্যই এই কথা বলছো। কদিন পর নিজের চোখে দেখলে তখন সবটা বুঝতে পারবে। তখন আর আমাদের বলতে হবে না আমরা সব সময় এখানে আসতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হোক হোক, সেসব কথা বাদ দাও। আমি যে জন্য ডেকেছি সেই কথা বললি। শুনলাম গ্রামে নাকি একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর ধান উঠলে এরকম মেলা করা হয় নাকি? আমি চাচ্ছি আমরা সবাই মিলে সেই মেলায় ঘুরতে যাব, ঘুরে দেখব, কেনাকাটা করব। হ্যাঁ, আমরা আবার মেলায় যাব? এই গ্রামের বউ হয়ে এসেছি, অনেক বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বছর যেতে পারিনি। কি বলছো তোমরা? এই গ্রামের বউ তোমরা এখনো মেলায় যেতে পারোনি? না না, এবার এবার তাহলে আমার সাথে মেলায় যেতেই হবে, না হলে কিন্তু তোমার সাথে কথা বলবো না, বলে দিচ্ছি। এখানে আর আসবো না। কিন্তু আমি কোনো কিছু কিন্তু শুনতে চাই না। বিকেলে সবাই মিলে মেলায় যাব। এখন আমি বাড়িতে গেলাম। তোমরা মেলায় আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কিন্তু মনের মধ্যে সেটা কোনোভাবেই চেপে রাখতে পারছি না। তোমাদের কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে এখন আমায়। বলো, কি জানতে চাচ্ছ তুমি? আর আগেই তো বলতে পারতে। এভাবে নিজের মনের মধ্যে কথা চেপে রেখে কোনো লাভ আছে? আমরা সবাই এখানে মেলায় এসেছি, আমরা তো সবাই এখানে আনন্দ করব, ফুর্তি করব, তা নয়? তোমরা দুজনে মন খারাপ করে আছো। ঘুরতে এসে এভাবে মন খারাপ করে থাকলে হবে নাকি? ঘুরতে আসলে সব কিছু দেখতে হবে, আনন্দ করতে হবে, কিনতে হবে। হ্যাঁ, আমাদের কাছেও তো টাকা নেই যে আমরা কিছু কিনবো। তোমরা তো অনেক ধরনের কাজ করো, বাড়িতে চাল ধানের অভাব নেই, টাকা নেই কেন? তোমরা তো ধান বিক্রি করেছো। আমাদের কাছে কখনোই টাকা থাকে না। আমাদের টাকার মালিক হচ্ছে আমাদের স্বামীরা। তারা কখনোই আমাদের কাছে টাকা দেয় না। আমরা যদি আবদার করি তাও কখনো শোনেন না। এই জন্যই তো আমরা এর আগে কখনো মেলায় আসতে পারিনি। তোমাদের স্বামীরা কেমন মানুষ সেটাই আমি ভাবছি। যাই হোক, ওসব বাদ দাও। আমার কাছে টাকা আছে, আর একটু মন খারাপ করলে চলবে না। তাহলে কিন্তু মেলা থেকে আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। আরে না না, তুমি শহর থেকে এসেছো, নতুন মেলা দেখছো, বাড়িতে যাবে কেন? তাহলে আমি আর তোমাদের আর একটা কথাও শুনতে চাই না। সবাই মিলে হাসি খুশি থাকবো, সবাই মেলাটা ঘুরে দেখবো। আমার কাছে টাকা আছে, তিনজনে মিলে কেনাকাটা করব। চলো চলো। হারাম জাদি, কোথায় গেছিলিস তুই? হ্যাঁ, আমাকে না বলে এত রাতে কোত্থেকে আসলি রে? এই কার কাছে গেছিলিস বল? বল, এত রাত করে বাড়ি ফিরছিস কেন? তোর এত বড় স্পর্ধা! তুমি এমন করে বাজেভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি এমন কিছু করিনি যার জন্য তুমি এত বাজেভাবে আমার সাথে কথা বলবে এবং নোংরা শব্দ ব্যবহার করবে। তুমি যে এতটা নিচে নেমে গেছো সেটা আমার ভাবতেই লজ্জা লাগছে। তুমি আমার স্বামী হয়ে আমাকে এসব কথা বলছো? ছি ছি ছি, লজ্জায় আমি নিজেই মরে যাচ্ছি। তোর যদি এতই লজ্জা থাকে তাহলে তুই এত রাত করে কি করছিলিস বল? এত রাত করে শুয়েছিস কেন? কোথায় গেছিলিস বল? অমিতের বউ অনুরাধা খুব জোরাজুরি করেছিল ওর সাথে মেলায় যাওয়ার জন্য। এই তো শহর থেকে এসেছে, কিছুই চেনে না, একা একা ঘুরে দেখতে পারবে না, সেই জন্যই ওর সাথে গিয়েছিলাম। তুমি তো আমাকে মেলায় যেতে দাওনি, একটা শাড়িও কিনে দিতে বলেছিলাম তাও দাওনি। অনুরাধার সাথে আমি গিয়েছিলাম, সেই জন্য তুমি এত নোংরা ভাষায় আমাকে কথা বলবে? অনুরাধা তোকে খাওয়ায় নাকি আমি তোকে খাওয়াই? অনুরাধার কথায় গেলি কেন? আমার কাছে জিজ্ঞেস করলি না কেন তুই? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো, খাবারের খোঁটা দিচ্ছ।
একে তো ভুল করেছিস, আবার আমার মুখে মুখে কথা বলছিস। তোর গায়ে চর্বি বেড়ে গেছে। হ্যাঁ, এখনই তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। হে কি, তোমাদের এই অবস্থা কেন? দুজনের শরীরেই দেখছি মারের প্রচন্ড দাগ আছে এখনো। নিশ্চয়ই তোমাদের স্বামীরা তোমাদের আবার মেরেছে। মেরেছে কেন সেটাই তো বলো। মারবে আবার কেন? কালকে তোমার সাথে মেলায় গিয়েছিলাম, রাত করে ফিরেছি, সেই জন্যই মেরেছে। এই জন্য আমরা ভয়ের মধ্যে ছিলাম, যেতে চাইনি। তোমাদের এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগছে। এটা যে এমনটা যে হবে জানলে আমি কখনোই নিজেও মেলায় যেতাম না, তোমাদেরকেও নিয়ে যেতাম না। এখন নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। তবে দিন দিনে অত্যাচার কোনোভাবেই তোমাদের সহ্য করা উচিত নয়। তোমরা প্রতিবাদ করছো না কেন? আমরা প্রতিবাদ করে কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। এসব কি বলছো? শহরে মেয়েদের কাজের অভাব আছে নাকি? তোমাদের আমি বলছি, না হয় ওদের ছেড়ে কাজ করতে চলে যাও। ওদের একটা শিক্ষা দেওয়া খুব জরুরি। তোমরা দুজনেই এখন থেকে আমার বাড়িতে থাকবে। রান্না বান্না কোনো কাজ করবে না, বাড়িতে থাকবে না। তারপর দেখো ওরা দুজনে কি করে। যখন নিজেরা সব কিছু করতে হবে তখন আসল মজা বুঝবে, মেয়েদের মর্যাদা বুঝবে। না না, এটা করা মোটেও উচিত হবে না। পরে আবার তুমি তো থাকবে না, তখন তো আমাদের মারবে। তোমরা আমার উপরে ভরসা রাখো, আমি এমন কাজ করব দ্বিতীয়বার কখনো তোমাদের গায়ে হাত তোলার সাহস পাবে না ওরা। আমি যেটা বলছি তোমরা শুধু সেটা করো। চলো আমার সাথে চলো। অমিত, তোমার বউ যেটা শুরু করেছে সেটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। গ্রামের ছেলে, সেজন্য আমরা এখনো কিছু বলছি না তোমার বউকে। আমার বউ আবার কি করলো? তোমার বউ আমাদের বউদের বুদ্ধি দিয়েছে, খারাপ বুদ্ধি। সেই জন্য তারা আমাদের সংসার ছেড়ে এখানে চলে এসেছে। রান্না বান্না হচ্ছে না, আমরা কি করে খাবো বলো? আমরা কোনো বাচ্চা ছেলে মেয়ে নই যে আমাদের অনুরাধার বুদ্ধি দিতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে না কেন? আপনারা তো অনেক কাজ জানেন, সব কাজ আপনারাই করতে পারেন, আমাদের দিয়ে কিচ্ছু হয় না। তাহলে আপনাদের রান্না আপনারাই নিজে করে খান, সমস্যা কি? এখানে এসে তোমাদের কথা অনেক বেড়ে গেছে। কদিন বাদে অমিত এবং অনুরাধা কেউই এই গ্রামে থাকবে না, তারা আবার শহরে চলে যাবে। তখন তোমাদের কি হবে সেটা নিয়ে ভাবো। মেরে যদি দুটোকে খালে ভাসিয়ে দিই তাহলেও কেউ জানবে না। আমি তো এই কথাটাই আপনাদের থেকে শুনতে চেয়েছিলাম। আমি শহরে থাকি, অবশ্যই অবশ্যই আমার কাছে মোবাইল ফোন আছে। সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি, পুলিশের কাছে সবটা আমি পাঠিয়ে দেব। এরপর কোনো সময় আপনারা যদি এদের গায়ে হাত তোলেন, সঙ্গে সঙ্গে আপনাদের এসে পুলিশে ধরে নিয়ে যাবে। ইতিমধ্যে আমি সেখানে বলেও রেখেছি আপনারা দুজন নারী নির্যাতন করেন। রাধিকা দি, কাবেরী দি দুজনেই সাক্ষী দিয়েছে। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। আমার এখানে কিছুই বলবার নেই, শহরে এসবই চলে। আমরা ভুল করেছি, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। মেয়েদের কাজে অনেক কষ্ট, দুদিন রান্না করে আমরা সেটা বুঝতে পেরেছি। এরপর থেকে আমরা আর কখনো তোমাদের গায়ে হাত তুলবো না গো। তোমরা বাড়িতে চলো, আমাদের ক্ষমা করে দাও। তাহলে আর কি, মাটির নিচের বউদের গ্রাম, এখন থেকে আর মাটির নিচে যাওয়া পড়বে না। আনন্দে সুখে গ্রামের মধ্যে সবাই বসবাস করবে। যাও রাধিকা দি ও কাবেরী দি, যাও, এদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাও। দ্বিতীয়বার এরা গায়ে হাত তুললে আমি না থাকলেও পুলিশকে জানাবে, বাকিটা তারা করবে। হ্যাঁ, এমন মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।